প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। জুলাই গণবিপ্লবের পর সময়ের হাত ধরে বিভিন্ন ধরনের পরিস্থিতি দেশে উদ্ভূত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আছেন খ্যাতিমান সাংবাদিক আহমেদ করিম। আহমেদ করিম ভাই, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথা ঘন ঘন উঠছে। আবার কেউ কেউ আলোচনা করছে গণপরিষদ নির্বাচন। আবার কেউ কেউ বলছে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংবাদের নিচে কমেন্টও দেখা যায় যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, উনি 5 বছর থাকুক, 10 বছর থাকুক, এই ধরনের কথাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে জানতে চাইবো যে এই যে একটা সংকট, আমার কাছে যেটা মনে হয় এটা একটা সংকট, এটা আসলে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ সবুজ ভাই। আসলে আমাদের দেশে চলমান রাজনীতিতে বা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই আলোচিত হচ্ছে যে একটা পক্ষ বলছে সংবিধান তৈরির জন্য আগে গণপরিষদ নির্বাচন চাই, আরেক পক্ষ বলছেন জাতীয় সংসদ নির্বাচন চাই, আবার অনেকেই বলছেন প্রফেসর ডক্টর ইউনূস তিনি 5 বছর 10 বছর থাকুন। তো এটা আসলে সবার একটা আকাঙ্ক্ষা, কিন্তু আমাদের কোন বিষয়টা আমাদের জনগণের জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, আমার মনে হয় সবার আগে এই জিনিসটা নির্দিষ্ট হওয়া প্রয়োজন। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যেটা জুলাই বিপ্লব, প্রথমত আমরা দেখতে পাই অনেকে এই জুলাই বিপ্লবকে বিপ্লব বলতে অনীহা প্রকাশ করেন। আসলে আমরা পৃথিবীতে যেসব বিপ্লব সংগঠিত হয়েছে, এসব বিপ্লবের প্রেক্ষাপটে আমরা বিপ্লবকে দুটা দৃষ্টিভঙ্গিতে দেখি, এবং রাজনীতি বিজ্ঞানে বিপ্লবের এই দুটি ধারণা স্পষ্টতে আছে। যখন স্বাভাবিকভাবে কোনো সরকার পরিবর্তন হয়, সেখানে গণ অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে অথবা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হয়। কিন্তু বিপ্লব হয় যখন জনগণের মধ্যে একটা আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে। তো আমরা পৃথিবীতে দেখি বিপ্লব দু ধরনের। তো একটা বিপ্লব হচ্ছে যেটা পরিকল্পিতভাবে কি কি পরিবর্তন হবে এটা ঘোষণা দিয়ে বিপ্লব হয়, যেমন আমরা রুশ বিপ্লব, চীনা বিপ্লব, ফ্রান্সের বিপ্লব, ইরানের বিপ্লব। এই বিপ্লবগুলো হচ্ছে পরিকল্পিত বিপ্লব, সেখানে দীর্ঘমেয়াদী এগুলোতে ঘোষণা দেয়া থাকে যে আমরা কি করতে চাই, আমরা কি করব। আর আরেকটা বিপ্লব হয়, সেই বিপ্লব হচ্ছে এই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। সেখানে কোনো পরিকল্পিতভাবে কিছু করা হয় না, জনগণ বুঝাতে চায় যে আমরা এটা চাই এবং এটা আমরা আমূল পরিবর্তন চাই। এটা স্বাভাবিক কোনো সরকার পরিবর্তন নয়, এটা আমূল পরিবর্তনের লক্ষ্যে জনগণ যখন বিপ্লব সাধন করে সেটাকে বলা হবে গণবিপ্লব। বাংলাদেশে জুলাই বিপ্লব যেটা হয়েছে 2024-এ, সেটি আসলে একটি গণবিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে জনগণ মূলত দেশের মৌলিক একটা পরিবর্তন চেয়েছেন, এবং এই পরিবর্তন সাধনের জন্য মূলত একটি সরকার প্রয়োজন, যে সরকার জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। গণবিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সেই রকম একটি সরকার দরকার, যেটা আমরা মনে করি এটা হবে একটি সংস্কারকালীন সরকার। তো বাংলাদেশে আমরা এখন যে পক্ষ গণপরিষদ নির্বাচনের দাবি করছেন, তারা বলছেন এই সংবিধান বাতিল করতে এবং একটি নতুন সংবিধান তারা চান। আরেক পক্ষ বলছেন জাতীয় সংসদ নির্বাচন আগে করতে হবে। এখানে আসলে একটি ধারণা স্পষ্ট হওয়া দরকার, কারণ একটি দেশ যখন গঠিত হয় তখন সেখানে প্রয়োজন হয় জনগণের অনুমোদিত একটি সংবিধান। দেশ কিভাবে চলবে এটার জন্য যে সংবিধান হবে সেটা জনগণের অনুমোদিত সংবিধান হতে হবে। কিন্তু আমরা জানি 1972-এ বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানটি জনগণের অনুমোদন নেওয়া হয় নাই। অর্থাৎ একটি সংবিধান তৈরি করার পরে সেটা গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিতে হবে। কিন্তু আমরা জানি 1972 সালের সংবিধান জনগণের অনুমোদিত সংবিধান নয়। তাই জুলাই বিপ্লবের প্রধানতম আকাঙ্ক্ষা আমরা মনে করি সেটা হচ্ছে জনগণের অনুমোদিত একটি সংবিধান। আর সেই সংবিধানটি তৈরি করার জন্য, জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য প্রথমেই প্রয়োজন সাংবিধানিক পরিষদের নির্বাচন। এবং এক্ষেত্রে আমরা এটা আগেও বলেছি এবং আমরা
দেশ ভাবনা থেকে প্রস্তাবনা আগেও দিয়েছি। বর্তমানে যে আইনসভার 300টি আসন বর্তমানে রয়েছে, বর্তমান এর পরিবর্তে আমাদের জনসংখ্যার আলোকে এখানে 400 আসন করা প্রয়োজন। এই 400 আসনে প্রথমেই একটি সাংবিধানিক পরিষদের নির্বাচন দেওয়া দরকার। অর্থাৎ বর্তমানে আমরা মনে করি প্রথমে প্রয়োজন একটি সংস্কারকালীন সরকার। সেই সংস্কারকালীন সরকার একটি সাংবিধানিক পরিষদ নির্বাচন করবেন 400 আসনে। সেই সাংবিধানিক পরিষদ জনগণের আকাঙ্ক্ষার আলোকে একটি সংবিধান প্রস্তাব করবেন। সেই প্রস্তাবিত সংবিধান গণভোটের মাধ্যমে যখন অনুমোদন পাবে, তখন সেই সংবিধানের আলোকে নতুন আরেকটা নির্বাচন বিভাগ গঠিত হবে। সেই নির্বাচন বিভাগ প্রথমেই আইন বিভাগের নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন দেবেন। এই জিনিসটি আমাদের পরিষ্কার থাকতে হবে যে জাতীয় সংসদ কখনো সংবিধান রচনা করবে না। একটু আপনাকে থামাই, আপনি সংস্কারকালীন সরকারের কথা বলেছেন আপনার বক্তব্যে, সেটা কিভাবে তৈরি হবে এটা একটু আপনি। এটা আসলে আমাদের জনগণের আকাঙ্ক্ষার আলোকে জনগণের কাঙ্ক্ষিত সংবিধান এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সরকার প্রয়োজন, যে সরকার এই সংস্কারগুলো সম্পন্ন করবে, যেগুলো জনগণ ছাত্র জনতা দেয়ালে দেয়ালে লিখেছে। সে আকাঙ্ক্ষার আলোকে একটি সরকার প্রয়োজন। সরকারটা কার নেতৃত্বে হবে? তো সেটা হচ্ছে, যেমন এখন যে সরকার চলছে, আমরা এটাকে কোনোভাবেই গণবিপ্লবের সরকার বলতে পারি না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরকারের মধ্যে এক ধরনের মিশ্রতা রয়েছে। পুরো সরকার গণবিপ্লবকে ধারণ করে না। তাই আমরা মনে করি জনগণ যাদেরকে সবচেয়ে বেশি চায়, যেমন আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে অতীতে যিনি নির্বাচিত হয়েছেন বারবার, সেই আলোকে জনগণের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত এবং নির্বাচিত ব্যক্তি হচ্ছেন বেগম খালেদা জিয়া। মানে ওনার গ্রহণযোগ্যতা বেশি, ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি জনগণের মধ্যে। এজন্য আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করে সংস্কারকালীন একটি সরকার গঠন করা উচিত। এবং এই সরকারের প্রথম কাজ হবে একটি সাংবিধানিক পরিষদের নির্বাচন করা। এবং আমরা মনে করি আগামী আগস্টের আগেই এরকম একটি সাংবিধানিক পরিষদ নির্বাচন করা উচিত, যে সাংবিধানিক পরিষদ পরবর্তী 1 বছরের মধ্যেই একটি নতুন সংবিধান দেবেন এবং সেই সংবিধানের আলোকে আগামী বছর আগস্টের আগেই আইনসভা নির্বাচন হবে। আগস্ট বলতে এখানে 2টো আগস্টের কথা আপনি উল্লেখ, একটা হলো 2025-এর আগস্ট। জি, এই আগস্টের মধ্যেই সাংবিধানিক পরিষদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই সাংবিধানিক পরিষদ নতুন সংবিধান তৈরি করবে, এবং সেটা গণভোটে দিয়ে জনগণ যখন এই সংবিধান অনুমোদন দিবে, সেই সংবিধানের আলোকে নতুন নির্বাচন বিভাগ হবে। সেই নির্বাচন বিভাগ পরবর্তী আগামী বছর আগস্টের আগেই মানে জাতীয় সংসদ বা আইনসভার নির্বাচন সম্পন্ন করবে 26 আগস্ট। এবং এই সাংবিধানিক পরিষদ আমরা মনে করি যে এটা 400 আসনের হওয়া উচিত, যেখানে 20% নারী থাকবেন। সেই প্রস্তাব তো আপনি আগেও রেখেছেন। বাংলাদেশে 23টি বিভাগের কথা আপনি বলেছেন। প্রদেশে বিভক্ত না করে দেশকে পুরনো 19টি জেলা সহ জনসংখ্যার আলোকে 23টি বিভাগে পরিণত করার কথা আমরা আগেই বলেছি। আপনারা আগেই বলেছেন, এবং এখন আপনি যেটা বলতে চাচ্ছেন মূলত একটা সংস্কারকালীন সরকার আমাদের প্রথম দরকার। জি, আমাদের গণবিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য প্রথম একটি সংস্কারকালীন সরকার গঠন করা উচিত। হ্যাঁ, সেটা আপনি আপনার প্রস্তাব হচ্ছে যে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা বেশি আছেন, ওনাকে রাষ্ট্রপতি হিসেবে আপনি প্রস্তাব করছি। এবং আমাদের 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা মনে করি প্রফেসর ডক্টর ইউনূস নতুন লিডারশিপ হিসেবে জনগণের গ্রহণযোগ্যতা পেয়েছেন। এ কারণে তাকে প্রধানমন্ত্রী করে একটা মন্ত্রিসভা করা উচিত। সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়েই সে মন্ত্রিসভা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বলছে, ওনারা এটাকে ঘন ঘন বলে মানুষের বাংলাদেশের নাগরিকদের মনে একটা প্রভাব বিস্তার করতে চেষ্টা করছেন যে সংসদ নির্বাচন খুব জরুরি, সংসদ নির্বাচন হলে ওনারা সংসদ সদস্যদের মাধ্যমে তারা সংবিধান রচনা করবেন। সেটাকে ওনাদের ওই প্রস্তাবটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? না, এটা আসলে খুব দুঃখজনক। সেটা হচ্ছে একটি বিভ্রান্তি
রাজনীতিতে রয়ে গেছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তিটা রাজনৈতিক দলগুলো কেউ কেউ তৈরি করছেন। আসলে আইনসভা বা জাতীয় সংসদ কখনো সংবিধান তৈরি বা সংবিধান সংশোধনের দায়িত্ব পায় না। জাতীয় সংসদ বা আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা। কিন্তু দেশের জনগণের অনুমোদিত যে সংবিধান, সেই সংবিধান তৈরি করতে হলে এটা জনগণের অনুমোদন লাগবে। সেজন্য সংবিধানটির জন্য আগে সাংবিধানিক পরিষদ নির্বাচন হতে হবে। জনগণ যখন তাদের মতামতের ভিত্তিতে একটি সংবিধান করবেন, সেই সংবিধানে রাষ্ট্রের একটি অঙ্গ হবে আইনসভা। তারপরে সেই আইনসভা নির্বাচনের মাধ্যমে সেখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আগে আমাদের সংবিধান তৈরি করতে হবে, তারপরে আইনসভা তৈরি হবে। আইনসভা সরকারের একটা অঙ্গ মাত্র। কিন্তু আমাদের রাজনীতিতে অনেকে ধারণা দিচ্ছেন যে আইনসভাই পুরো রাষ্ট্র পরিচালনা করবে। আইনসভা রাষ্ট্র পরিচালনা করবে না। আইনসভার দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা। এটা সরকারের একটা অঙ্গ মাত্র। আমাদের সরকারের বা রাষ্ট্রের আরো অঙ্গ আছে, যেমন বিচার বিভাগ আছে, শাসন বিভাগ বা সেবা বিভাগ আছে, হ্যাঁ, তার অন্যান্য অঙ্গগুলো আছে। ওইটার মধ্যে আইনসভা একটা অঙ্গ। আইনসভা দিয়ে কখনো রাষ্ট্র পরিচালিত হয় না। আইনসভা দিয়ে শুধু জনগণের স্বার্থে আইন তৈরি হয় এবং আইনসভা একজন প্রধানমন্ত্রী নির্বাচন করেন মাত্র। তো এই জন্য আইনসভাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটা মনে করা, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল চিন্তা। আচ্ছা, আপনার যে বক্তব্য, এখান থেকে আমরা যেটা পরিষ্কার হলাম সেটা হচ্ছে সংসদ নির্বাচন প্রথমে নয়, প্রথমে সাংবিধানিক পরিষদের নির্বাচন হতে হবে। অর্থাৎ অনেকেই এটাকে বলছে গণপরিষদ নির্বাচন, এটাকে সর্বপ্রথম দরকার। এই সাংবিধানিক পরিষদ নির্বাচন হওয়ার পরে এই সাংবিধানিক পরিষদ একটা সংবিধান রচনা করবে। জি, এই সংবিধানটা গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ অনুমোদন দেবে। হ্যাঁ, সাংবিধানিক পরিষদ যে সংবিধানটা তৈরি করবে এটা আবার জনগণের কাছে ভোটের জন্য দিতে হবে। জনগণ এটা অনুমোদন করে কিনা, এটা গণভোট। জনগণ যখন গণভোটের মাধ্যমে সংবিধানকে অনুমোদন দিবে, তখন সেই সংবিধানের আলোকে আইনসভা, জাতীয় সংসদ কিন্তু রাষ্ট্রের একটা অঙ্গ। আগে তো রাষ্ট্র বা সংবিধানটা তৈরি করতে হবে, তখন সেই জনগণ যে সংবিধানটা অনুমোদন দিবে সেটার আলোকে প্রথম আইনসভার নির্বাচন। আমরা অনেকটা পরিষ্কার হয়ে গেলাম যে যেটা জরুরি সেটা হলো একটা সংস্কারকালীন একটা সরকার দরকার। সেই সরকার আর সাংবিধানিক পরিষদ নির্বাচন দেবেন। সেই পরিষদ অর্থাৎ সাংবিধানিক পরিষদ, অনেকে সেটাকে গণপরিষদ বলছেন। সাংবিধানিক পরিষদ এবং গণপরিষদ একই জিনিস। সেটা পরিষদ নির্বাচন করবেন এবং পরিষদের সদস্যরা একটা সংবিধান রচনা করবেন। সেই সংবিধান গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন দেবেন। সেই অনুমোদিত সংবিধানের আলোকে আইনসভা নির্বাচন হবে, মানে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা অনেকটাই পরিষ্কার হয়ে গেলাম। তাহলে এখন আমরা তো দর্শককে বলতে পারি যে না, এটা এই কারণে, এটা আবার বুঝতে হবে, সেটা হচ্ছে 72-এর সংবিধানটা জনগণের অনুমোদনে হয়নি। সুতরাং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাই হচ্ছে জনগণের অনুমোদনের একটি সংবিধান রচনা করতে হবে। অর্থাৎ 72-এ যে সংবিধানটা হয়েছে এটা কিছু মানুষে মিলে তাৎক্ষণিকভাবে করে ফেলেছে। এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার আলোকে হয়নি। আরেকটা বিষয় পরিষ্কার হতে চাচ্ছি, কোনো কারণে এই সংবিধান যখন পরিবর্তনের দরকার হবে তখন কি করতে হবে? এই জাতীয় সংসদ কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, সবসময় জনগণ যে সংবিধান অনুমোদন দিয়েছে সেই সংবিধান পরিবর্তন করতে হলে আবার জনগণের কাছে যেতে হবে। এ কারণে পরবর্তীতে যদি সংবিধানে কোনো সংস্কার প্রয়োজন হয় বা পরিবর্তন প্রয়োজন হয়, তখন জাতীয় সংসদের দায়িত্ব হবে তার একটা প্রস্তাবনা তৈরি করা, যে সংবিধানে আমরা এই পরিবর্তন চাই। সেটা প্রস্তাবনা তৈরি করার পরে এটা আবার গণভোটে দিতে হবে। জনগণ যদি গণভোটের মাধ্যমে বলে যে আমরা এটাকে সমর্থন দিলাম, তখন এটা সংবিধানের পরিবর্তন হিসেবে অঙ্গীভূত হবে। জাতীয় সংসদের কোনো ক্ষমতা নেই সংবিধান পরিবর্তন করা। সংবিধান পরিবর্তনের একমাত্র ক্ষমতা হচ্ছে জনগণের। জাতীয় সংসদ শুধুমাত্র আইন তৈরি করতে পারবে, ওই যে সংবিধানের নীতিমালার আলোকে তারা শুধু আইন তৈরি করতে পারবে জনগণের জন্য, জনগণের স্বার্থে। কিন্তু তারা সংবিধান পাল্টাতে পারবে না। সংবিধান পাল্টাতে হলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণ গণভোটের মাধ্যমে সম্মতি দিবে যখন, তখন সংবিধানে পরিবর্তন হবে। কিন্তু এই যাবৎ আমাদের যেসব সংবিধান পরিবর্তন করা হয়েছে এগুলো গণভোটে দেওয়া হয়নি। সুতরাং এই সংবিধানের পরিবর্তনগুলো ছিল সম্পূর্ণ অবৈধ, এগুলোতে জনগণের কোনো সম্মতি নেই। সুতরাং আগামী দিনে যেন আমাদের রাষ্ট্র কাঠামো ঠিক হয়, যেন জনগণ তার কাঙ্ক্ষিত সংবিধান এবং রাষ্ট্র পায়,
এ কারণে আমাদেরকে সুষ্ঠু পদ্ধতিতে যেতে হবে। সেক্ষেত্রে এখন সংসদ নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করছেন, যারা খুব জোর দিয়ে কথা বলছেন, তারা কি ভুল পথে হাঁটছেন? আমার মনে হচ্ছে এটা হচ্ছে যে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। মনে হচ্ছে যে আমার সংবিধান, রাষ্ট্র সবকিছুর সংসদ চালাবে। সংসদ হচ্ছে সরকারের, রাষ্ট্রের একটা অঙ্গ, কিন্তু সেই অঙ্গ দিয়ে পুরো রাষ্ট্র চালানোর ধারণা ঠিক না। এ কারণে আগে আমাদের জনগণের সংবিধান তৈরি করতে হবে, তারপরেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদে আইনসভা, তারা আইন তৈরি করবে, কি দিয়ে তৈরি করবে? আগে তো সংবিধান তৈরি করতে হবে। সংবিধান তৈরি করতে। সুতরাং আগে সংবিধান যেহেতু জনগণের অনুমোদিত নয়, সেই সংবিধানের আলোকে কোনো সংসদ হতে পারে না। আগে জনগণের সংবিধান তৈরি হোক সাংবিধানিক পরিষদের নির্বাচনের মাধ্যমে, তারপরে জনগণ সেই সংবিধান অনুমোদন দিলে সেটার আলোকে আইনসভা বা জাতীয় সংসদের নির্বাচন হবে। এবং এই জিনিসটি আমাদের জনগণের মধ্যে অনেক বেশি আলোচনা করা দরকার, যেন জনগণের মধ্যে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে। আমাদেরকে সঠিক পথে রাষ্ট্রকে হাঁটতে হবে। তাড়াহুড়ো করে কোনো কিছু আমাদের এখন আর করার সময় নেই বলে আমি মনে করি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে রক্ত জড়িয়েছে দেশের ছাত্র জনতা, আমাদের জনগণের সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের অত্যন্ত ধীরে স্থির ভাবে আগাতে হবে এবং সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে বলে আমি মনে করি। তাহলে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যে সংসদ নির্বাচনের কথা বলছে, সেই সংসদ নির্বাচন যদি এখন কোনোভাবেই হয়, আমরা তো অতীতেই চলে গেলাম, আমরা অতীতে চলে গেলাম এবং দেখা যাবে আমরা আবার জনগণ আবার রক্ত দিতে হবে, আবার বারবার। তো সুতরাং রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরা উচিত এবং পরিকল্পিতভাবে জনগণকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। একটা কল্যাণকর রাষ্ট্র যদি গঠন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে পরিকল্পিত ভাবে এগোতে হবে, এটার জন্য তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। আমরা আপনার বক্তব্য থেকে স্পষ্ট হলাম, আমাদের আসলে একটা সরকার দরকার হবে, এটা হচ্ছে সংস্কারকালীন সরকার একটা দরকার হবে। এই সরকার সাংবিধানিক পরিষদের নির্বাচন দিবে, তারপর সংবিধান তৈরি হলে, এবং এটা আমি মনে করি যে এখনই সংস্কারকালীন সরকার হওয়া উচিত এবং আগামী আগস্টের আগেই সাংবিধান পরিষদের নির্বাচন দেওয়া উচিত এবং আগামী বছর আগস্টের আগেই আমাদের সংবিধানের আলোকে জাতীয় সংসদ নির্বাচন বা আইনসভার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে একটি সঠিক পথে এগিয়ে নেওয়া উচিত। আরেকটা বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি। আপনি জানেন যে আগামী কাল নববর্ষ, পয়লা বৈশাখ। বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী আছে, সবাই কিন্তু এই নববর্ষকে বিভিন্ন কায়দায় নিজস্ব পদ্ধতিতে শুভেচ্ছা জানায়। এই বাংলা যে নববর্ষ, এটা পূর্বে আমরা একভাবে পালন করতাম এবং সেটার নামও ছিল ভিন্ন। নববর্ষকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা যে শোভাযাত্রা করতাম, সেটার একটা নাম ছিল, এর নামটা পরিবর্তন করা হয়েছে। এটা আসলে পরিবর্তন করা হয়নি, এটা অতীতেই বাংলা নববর্ষ উপলক্ষে যখন এই শোভাযাত্রাটা শুরু হয় তখন এটার নামই ছিল আনন্দ শোভাযাত্রা। কোনো এক সময় এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে, কিন্তু এবছর সার্বিক বিবেচনা এটাকে পূর্বের নামে সে আনন্দ শোভাযাত্রা হিসেবে, বৈশাখের আনন্দ শোভাযাত্রা বা নববর্ষের আনন্দ শোভাযাত্রা হিসেবে নেওয়া হয়েছে। আসলে এই যে বাংলা ভাষা, এই যে এটার উৎসব, নতুন বছরের উৎসব, এটা এদেশের সব জনগণের উৎসব। তাই এই জনগণের উৎসবের আলোকে আমি মনে করি যে এটা আনন্দ শোভাযাত্রা হিসেবে এটা সবচেয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবং জনগণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বৈশাখ উদযাপন করবে এই বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। আপনার প্রস্তাবনায় দেখেছি যে বাংলাদেশের যে বাজেট পদ্ধতি, এটা ইংরেজি বৎসর অনুসরণ না করে এটা বাংলা। যে ইতিপূর্বে আমি এরকম একটি প্রস্তাব আমরা দেশ ভাবনা থেকে আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশের জনগণ কৃষক, শ্রমিক, সর্বস্তরের জনগণ এবং যার বর্ণমালার জ্ঞানও নাই, তিনিও বাংলাকে নিজের মনে করেন। এ কারণে আমরা মনে করি আমাদের যে অর্থ বছরটা বর্তমানে জুলাইতে শুরু হয়, জুনে শেষ হয়, আমরা মনে করি এই বাংলা নববর্ষের চেতনা হোক যে আগামীতে আমাদের যে অর্থ বছর, আমাদের অর্থ বছরগুলো বৈশাখে শুরু হোক এবং চৈত্র মাসে শেষ হোক। তাহলে এটা মানে এদেশের জনগণের প্রাণের সাথে অর্থ বছরটা মিল। আমাদের বাংলা অর্থ বছর চালুর পাশাপাশি
আমাদের যে হাজার বছর থেকে আমাদের এখানে ওজন প্রথা ছিল, মন, সের, ছটাক তোলা, আমরা মনে করি আমাদের সেই ঐতিহ্য, আমাদের সেই ওজন মাপার পদ্ধতি আবার ফিরিয়ে আনা উচিত। তাহলে যেটা আমাদের নিজস্ব সেটাকে আমরা ধারণ করা উচিত। এবং এই বাংলা এবারের নববর্ষে আমাদের আকাঙ্ক্ষা হোক, আমরা চাই অর্থনৈতিক বছর বাংলায় শুরু হোক বৈশাখী থেকে চৈত্র, এবং আমাদের বাংলা ওজন পদ্ধতি, মন, সের, ছটাক তোলা, এই হিসাবটি আবার চালু। ওজন পদ্ধতির বিষয়ে তো আপনি দেশ ভাবনায় প্রস্তাব দিয়েছিলেন। জি, সেটা হয়েছে এবং এটা আমাদের তৃণমূলের মানুষের সাথে এটাই সম্পর্কিত, কিন্তু আমাদের উপর, জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অন্য একটি ওজন পদ্ধতি, যেটা এক ধরনের আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি বাংলা নববর্ষে আবার সেই বিষয়টি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হোক, জনগণ যেন তার প্রাণের ভাষায় তার যে ঐতিহ্যবাহী ওজন পদ্ধতি সেটার মাধ্যমেই সবকিছু পরিচালনা করতে পারে। সেই আকাঙ্ক্ষা আমাদের এবারে নববর্ষে সবার। অনেক ধন্যবাদ সাংবাদিক আহমেদ করিম। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানলেন বাংলাদেশের যে পরিস্থিতি, ক্ষণে ক্ষণে সময়ের হাত ধরে কোনো পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের যে সংকট আমরা মনে করছি, সংসদ নির্বাচন না গণপরিষদ নির্বাচন, সাংবাদিক আহমেদ করিম সেটাকে স্পষ্ট করেছেন। উনি স্পষ্টভাবেই বলেছেন বাংলাদেশে প্রথম একটা গণপরিষদ নির্বাচন প্রয়োজন, যেটাকে উনি সাংবিধানিক পরিষদ বলছেন। উনি সাংবিধানিক পরিষদ বলে একটা প্রস্তাবনাও দিয়েছেন। সংসদ নির্বাচনের আগে এই নির্বাচনটা অত্যন্ত জরুরি। এই গণপরিষদ বা সাংবিধানিক যে পরিষদ, এই পরিষদের একটা নির্বাচন করা দরকার এবং সংস্কারকালীন সরকার এই নির্বাচনটা অনুষ্ঠিত করবেন। এরপরে এই গণপরিষদের যারা সদস্য হবেন তারা একটা সংবিধান রচনা করবেন। এই সংবিধান বাংলাদেশের জনগণ গণভোট দিয়ে অনুমোদন দেবেন। এই অনুমোদিত সংবিধানের আলোকে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সংবিধানের আলোকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কিংবা যেটাকে আমরা আইনসভা নির্বাচন বলছি সেটা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক ধন্যবাদ।